চট্টগ্রাম সমুদ্র বন্দরের নিউ মুরিং কন্টেইনার টার্মিনাল এনসিটি বাংলাদেশের সবচেয়ে আধুনিক, সবচেয়ে বড় এবং সবচেয়ে লাভজনক টার্মিনাল। দেশের 44% কন্টেইনার ওঠানামা করে এই টার্মিনাল দিয়ে। একসঙ্গে 4টি বড় সমুদ্রগামী জাহাজ ভিড়তে পারে এখানে। 2024 সালে এখানে হ্যান্ডেলিং হয়েছে 12,81,000 কন্টেইনার, যা পূর্বনির্ধারিত টার্গেটের প্রায় 3 লাখ বেশি। তবুও এই টার্মিনালটি বিদেশি কোম্পানির হাতে তুলে দিতে উদ্গ্রীব অন্তর্বর্তীকালীন সরকার। কিন্তু কেন? চট্টগ্রাম বন্দর পরিদর্শনে গিয়ে দেশের হৃৎপিণ্ড আখ্যা দিয়ে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস বলেছিলেন, যেভাবেই হোক বিশ্বের সেরা যাদের অভিজ্ঞতা আছে তাদের দিয়েই কাজ করাতে হবে। মানুষ যদি না চায় তবুও রাজি করিয়ে নিতে হবে। কিন্তু জাতি এখনও জানে না কোন লাভের আশায় এনসিটি বিদেশি কোম্পানিকে ইজারা দেওয়া হচ্ছে এবং তা নিয়ে কেন এত তাড়াহুড়ো। কেন সেই অভিজ্ঞদের দেখানো লাভ সরকারের পক্ষ থেকে জাতির সামনে ব্যাখ্যা করছে না কেউ। বরং 6 জুন জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে ডক্টর ইউনূস বন্দর বিদেশিদের দেওয়ার বিরোধিতাকারীদের প্রতিহত করার ডাক দিলেন। তিনি বললেন, অন্তর্বর্তীকালীন সরকারের বন্দর ব্যবস্থাপনার উদ্যোগে আপনাদের দৃঢ় সমর্থন অব্যাহত রাখুন, যারা বিরোধিতা করছে তাদের প্রতিহত করুন। ডক্টর ইউনূস কাকে প্রতিহত করার কথা বলছেন? দেশের প্রধান সবকটি রাজনৈতিক দল, অর্থনীতিবিদ, ভূ রাজনীতি বিশ্লেষক, নাকি বন্দরের শ্রমিকদের, যারা তথ্য উপাত্ত যুক্তি দিয়ে এরই মধ্যে বুঝিয়ে দিয়েছেন বিদেশি কোম্পানির কাছে কেন এনসিটি ইজারা দেওয়া লাভজনক হবে না। টার্গেট সংযুক্ত আরব আমিরাতের ডিপি ওয়ার্ল্ড। প্রশ্ন উঠেছে, কেন তারাই? বিভিন্ন সূত্র থেকে জানা যায় 2023 সালে আওয়ামী লীগ সরকার ডিপি ওয়ার্ল্ডকে ইজারা দেওয়ার প্রক্রিয়া শুরু করে। G2G চুক্তি হবে, অপারেশন করবে ডিপি ওয়ার্ল্ড। তারা ট্যারিফ ঠিক করবে, লোকবল নিয়োগ দেবে, আর আমাদের বন্দরকে কন্টেইনার হ্যান্ডেল থেকে পাওয়া টাকার একটি অংশ দেবে। অন্তর্বর্তী সরকার সেটাই দ্রুততম সময়ে অর্থাৎ নভেম্বরের মধ্যেই বাস্তবায়ন করতে চায়। 6 জুলাই বর্তমানের দেশি অপারেটর সাইফটেকের সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হচ্ছে। চুক্তি নবায়ন করছে না বন্দর কর্তৃপক্ষ। আগামী 6 মাস তারা নিজেরাই পরিচালনা করবে নিউ মুরিং। যখন প্রশ্ন উঠেছে টেন্ডার ছাড়াই কেন ডিপি ওয়ার্ল্ড, তখন এই সময়ের মধ্যে একটি আন্তর্জাতিক টেন্ডারের ব্যবস্থাও করা হচ্ছে। যদিও ডিপি ওয়ার্ল্ডের টেকনিক্যাল টিম এরই মধ্যে এনসিটি ঘুরে গেছে, আগামীতেও আসবে। অর্থাৎ প্রেসক্রিপশন বা পূর্ব সিদ্ধান্ত অনুসারেই কাজ হবে, তবে সাদা চোখে নিয়মের বাইরে কিছুই হবে না। তাই তো টেন্ডারও হবে। সে যাই হোক, এই বিদেশি অপারেটরের হ্যান্ডেলিং ইতিহাস খুব ভালো নয়। 2024 সালের জুনে পতেঙ্গা কন্টেইনার টার্মিনাল দেওয়া হয়েছে সৌদি আরবের রেড সি গেটওয়ে টার্মিনালকে। কথা ছিল 2640 কোটি টাকার বিনিয়োগ করবে তারা। এখন পর্যন্ত বিনিয়োগ প্রায় শূন্য। প্রতিদিন 1369টি কন্টেইনার হ্যান্ডেল করার কথা থাকলেও হচ্ছে মাত্র 170 থেকে 180টি। আয়ও কম। নিউ মুরিংয়ে প্রতি কন্টেইনারে আয় $47, সেখানে পতেঙ্গায় $18 মাত্র। আবার জিবুতির ঘটনা দেখুন। কৌশলগত এই বন্দরটি ছিল ডিপি ওয়ার্ল্ডের হাতে। 57% পারফরমেন্স, শেয়ার না দিয়ে নিয়ন্ত্রণে আধিপত্য, সার্বভৌমত্বে হস্তক্ষেপ। শেষ পর্যন্ত জিবুতি সরকার একতরফাভাবে চুক্তি বাতিল করতে বাধ্য হয়। জবাবে আদালতে ডিপি ওয়ার্ল্ড ক্ষতিপূরণ দাবি করে $533 মিলিয়ন। আরও ভয়ঙ্কর দিক কর্মসংস্থানের অনিশ্চয়তা।
যদিও ডক্টর ইউনূস আমাদের আশ্বাসের বাণী শুনিয়েছেন 2030 সালের মধ্যে বাংলাদেশের শ্রমিকরা ডিপি ওয়ার্ল্ডের প্রশিক্ষণ পেয়ে সারা বিশ্বে ছড়িয়ে পড়বে, কিন্তু ডিপি ওয়ার্ল্ড অস্ট্রেলিয়ায় শ্রমিক ছাঁটাই করেছে। যুক্তরাজ্যে 800 স্থায়ী কর্মী একদিনেই চাকরি হারিয়েছে। বাংলাদেশে নিউমুরিংয়ে প্রায় 1000 কর্মী কাজ করছেন। বিদেশিদের হাতে গেলে তাদের ভবিষ্যৎ কি হবে? শুধু কি শ্রমিক ছাঁটাই? ডিপি ওয়ার্ল্ড অস্ট্রেলিয়ার বন্দরে একতরফাভাবে ট্যারিফ বাড়িয়েছে 2000% পর্যন্ত। বাংলাদেশও কি সেই পরিণতির দিকে যাচ্ছে? এই ইজারা নিয়ে বাম গণতান্ত্রিক জোটের প্রতিবাদ প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম উড়িয়ে দিয়ে বলেন, বাংলাদেশকে ওনারা ডোয়ার্ফ অর্থাৎ বামুন বানিয়ে রাখতে চান। তিনি ভিয়েতনামের উদাহরণ টেনেছেন, কিন্তু বিশেষজ্ঞরা বলছেন সেখানকার বাস্তবতা এবং বাংলাদেশের বাস্তবতা এক নয়। ভিয়েতনামের বিশাল সাগর উপকূলে ছোট বড় 2 শতাধিক বন্দর রয়েছে। ভিয়েতনাম সরকার প্রধান বন্দরগুলো নিজেদের নিয়ন্ত্রণে রেখে অন্যগুলো বিদেশি অপারেটরকে ইজারা দিয়েছে। সেখানে বাংলাদেশের বন্দর তো হাতে গোনা। আবার দ্বীপদেশ সিঙ্গাপুর প্রযুক্তি উন্নত বিভিন্ন দেশ থেকে লজিস্টিক সুবিধা নিলেও বন্দরের নিয়ন্ত্রণ নিজেদের হাতেই রেখেছে। অপারেটর বদলালেই কি বন্দর বদলে যাবে? তথ্য বলছে পারফরমেন্স শুধু অপারেটরের দক্ষতায় নির্ভর করে না। চট্টগ্রাম বন্দরের সমস্যা অবকাঠামোগত, ড্রাফট সীমাবদ্ধতা, কাস্টমস জট, ইয়ার্ডের সংকট, সংযোগ ব্যবস্থার দুর্বলতা। ডিপি ওয়ার্ল্ড কি এইসব সমস্যার সমাধান করবে? বন্দর শুধুই কন্টেইনার বাণিজ্য নয়, এটি একটি দেশের সার্বভৌম সম্পদ, কৌশলগত নিরাপত্তা, কর্মসংস্থান, অর্থনৈতিক স্বাধীনতা ও জাতীয় সম্মানের প্রতীক। সেই বন্দরের সবচেয়ে গুরুত্বপূর্ণ টার্মিনালটি বিদেশি কোম্পানিকে বুঝিয়ে দিতে এত মরিয়া কেন সরকার? সে কি বিশ্বব্যাংকের প্রেসক্রিপশন অনুসরণ করার বাধ্যবাধকতা? তাদের পরামর্শক তো আগে থেকেই যুক্ত রয়েছেন এই প্রকল্পে, কাজেই ভাবনাটাকে উড়িয়ে দেওয়া যাচ্ছে না। আবার অনেকের মতে আঞ্চলিক বা আন্তর্জাতিক ভূরাজনৈতিক চাপ, আর এই কারণেই এত রাগঢাক, এতটা নাকাল আমাদের সরকার। নির্বাচনের মুখে দাঁড়িয়ে থাকা একটি অন্তর্বর্তীকালীন সরকারের কি এখতিয়ার আছে এমন একটি কৌশলগত সিদ্ধান্ত নেওয়ার? ডক্টর ইউনূস কি বলবেন? নাকি লন্ডনে তারেক রহমানের সঙ্গে একান্ত মিটিং, এরপর বিএনপিকে যেমন নমনীয় করে ফেলেছেন, তারা এখন রাজনীতি আপোষের শিল্প ফর্মুলা অনুসরণ করছে? অন্যান্য রাজনৈতিক দলের সঙ্গেও কি সেটাই করছেন বা করবেন ডক্টর ইউনূস? ক্ষমতা হাতে থাকলে কত কিছুই তো করা যায়। কিন্তু এটাও তো সত্য, জনগণ ঠিক বুঝতে পারে কিসে তার লাভ, এবং একসময় ঠিকই ফুঁসে ওঠে, যেমন ফুঁসে উঠেছিল 1997 সালে। সেই সময় শেখ হাসিনা যুক্তরাষ্ট্রভিত্তিক এসএস-এর সঙ্গে কর্ণফুলীতে বেসরকারি বন্দর গঠনে 99 বছরের নবায়ন সহ 198 বছরের চুক্তির উদ্যোগ নিলে আওয়ামী লীগেরই তৎকালীন প্রভাবশালী নেতা এবিএম মহিউদ্দিন চৌধুরী নেতৃত্বে তীব্র আন্দোলনের মুখে চুক্তিটি ভেস্তে যায়। প্রতিরোধের মুখে নবায়নের শর্ত বাদ দিয়েই চুক্তির মেয়াদ 99 বছর থেকে মাত্র 30 বছরে নামিয়ে আনে মার্কিন প্রতিষ্ঠানটি। তবু আন্দোলনকারীদের মানাতে পারেনি। পরে উচ্চ আদালতের রায়ও চুক্তির বিপক্ষেই যায়। চট্টগ্রাম বন্দরের ইজারা চুক্তি নিয়ে এখনো পরিষ্কার কোনো তথ্য নেই জনগণের কাছে। চুক্তির ধরন, কারণ বা শর্ত সবই গোপন। অন্তর্বর্তী সরকার সংস্কারের কথা বললেও তাদের আচরণে তা প্রতিফলিত নয়। জনগণ, বিশেষজ্ঞ বা স্টেক হোল্ডার কারও মতামতেরই প্রয়োজন বোধ করছে না সরকার, বরং
কেউ বিরুদ্ধে বললে তাদেরকে অবমাননাকরভাবে চুপ করিয়ে দেওয়ার একটা চেষ্টা চলছে। তাই তো জুলাই আন্দোলনের সঙ্গে যুক্ত অনেকেই বলছেন, সরকারের এই ধরনের সিদ্ধান্ত গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষার সঙ্গেও সাংঘর্ষিক, যা স্পষ্টতই অগণতান্ত্রিক ও স্বৈরাচারী আচরণেরই শামিল। শ্রমিকরা এরই মধ্যে ফুঁসে উঠেছে। বিশেষজ্ঞরাও নিউমোরিং ডিপি ওয়ার্ল্ডের কাছে ইজারা দেওয়ার বিপক্ষে। রাজনৈতিক দলগুলো নিয়েছে লং মার্চ সহ নানা কর্মসূচি। ইন্টারিম কি তারপরও টার্মিনাল তুলে দেবে বিদেশি কোম্পানিকে? দর্শক, আপনার মতামত কি জানিয়ে যাবেন মন্তব্যে।